নমস্কার। আজকে বিশেষভাবে আমি আপনাদের কাছে এলাম। কোভিড-19 ক্রাইসিস এবং অ্যাওয়ারনেস নিয়ে। একটা সামারি তুলে ধরতে চাই আপনাদের কাছে। এখনো যারা বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ইনফরমেশন নিয়ে বিভিন্নভাবে ভুল কাজ করে চলেছেন, তাদের জন্য এটা একটা বিশাল সচেতনতা নিয়ে আসবে। আমি দীর্ঘদিন ধরে যে বার্তা আপনাদের কাছে দিয়ে এসেছি, আজকের সময়ে সেটা কতটা উপযোগী সেটা আপনারা আমি যখন বলবো কি, কি কথা বলেছিলাম এবং কি করণীয় সেটার মধ্য দিয়ে বুঝতে পারবেন। আমি একজন গবেষক বিজ্ঞানী। আমি কোনো ফিজিশিয়ান না। আমি যেটা করি বা যেভাবে অ্যাওয়ারনেস নিয়ে আসি, স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করি। বিভিন্ন সায়েন্টিফিক তথ্য আপনাদের সামনে আমি দেখলাম আমি পেলাম না। তাই আমি স্টিম ওয়ার্ডটাকে ফিড করলাম। তো সেইজন্য আসতে ৫ মিনিট দেরি হলো। তো ঘটনা হচ্ছে আপনাদের যে আমি বলেছি যে YouTube এর যে চ্যানেলটা ডেভেলপ করছি, যেখানে বহু ভিডিও রাখা আছে। দেখবেন অন্যদের থেকে অনেক আলাদা। আমি আজকে দেখিয়ে দেবো যে আমি কিভাবে আপনাদেরকে সচেতন করেছিলাম এবং সেটা কতটা কাজে লাগতো যারা ফলো করেছেন। যারা ফলো করেননি তাদের কথা ছাড়ুন। যেটা ভুগতে হবে, ভুগতে হবে। এবং আমি কিভাবে আপনাদেরকে নিয়ে এসেছিলাম, মানে কিভাবে আপনাদের পাশে থেকে থাকার চেষ্টা করেছিলাম এবং সঠিক তথ্য দিয়েছিলাম। তো আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন যে আমি বারবার সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক, জিঙ্ক, এটসেট্রা, ভিটামিন ডি, ভিটামিন সি, এই যে প্রেসক্রিপশন ওয়াইজ আপনারা সব কিনেছেন, আপনারা খেয়েছেন, কিন্তু আমি বারণ করেছিলাম। আমি কি বলেছিলাম? যে আমাদের শরীরে একটা নিউট্রিয়েন্ট দরকার, আমাদের শরীরের যে ভিটামিন দরকার, মাইক্রোনিউট্রিয়েন্ট দরকার, যেগুলো আমরা সাধারণত খাদ্য থেকে পেয়ে যাই। ফল, মূল, শাকসবজি, বিভিন্ন ধরনের ডায়েটারি খাবার, প্রোটিন রিচ খাবার, শর্করা জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার। ইস কালেকটিভ ভাবে আমরা কিন্তু আমাদের শরীরের এগুলো পেয়ে যাই। রাইট? আবার এই যে ভিটামিন সি, ভিটামিন ডি, জিঙ্কের যে ট্যাবলেট, তো এগুলো ইন্ডিভিজুয়ালি আমাদের ইমিউনিটি বুস্টিং এ একটা অংশগ্রহণ করে। কিন্তু ঘটনা হলো এর অনেক অপকারিতার দিকও আছে। জিঙ্কের তো আছেই। তো এবার আমাদের এই যখন কোভিড-19 যখন ১ম থেকে শুরু হলো, ভালো করে ভেবে দেখুন, যখন ১ম এলো, তখন তো সোশ্যাল মিডিয়াতে প্রেসক্রিপশনের ছড়াছড়ি। প্রচুর প্রেসক্রিপশন চলে এলো। বড়, বড় মহারথী, বড়, বড় সব একদম তীর্ধনুক নিয়ে চলে এলেন প্রেসক্রিপশন হাতে করে। সেখানে যে কি বড় কালটা হয়েছে, সেই কালটা আপনাদের আজকে রেসপেক্টে দেখাবো। আজকে এই যে বিশেষ প্রোগ্রামটা নিয়ে এসেছি, এই বিশেষ প্রোগ্রামে তার দিকগুলো আমি তুলে ধরবো আপনাদের সামনে। যে কেন আমাদের হেলথ লিটারেসি দরকার, সেই জিনিসটা আপনারা মর্মে, মর্মে অনুভব করবেন। কি ভুলটা আপনারা করেছেন এবং কত মানুষ সেই ভুলের মাসুল দিয়েছে, সেই জিনিসটা বুঝতে পারবেন। প্রথমত কথা বলি যে আমি এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করছি আপনাদের মধ্যে কোনো প্যানিক সৃষ্টি করার জন্য নয়। আপনাদের হেলথ লিটারেসিটাকে বাড়ানোর জন্যে। কেন হেলথ লিটারেসি বাড়ানোর দরকার? সে কথাটা আমি বারবার বলেছি আর বলছি না। তো ঘটনা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আমরা দিনের পর দিন আপনারা অনেকে হয়তো এখনো জিঙ্কের ট্যাবলেট খাচ্ছেন। ভিটামিন সি খাচ্ছেন ডেইলি, ভিটামিন ডি খাচ্ছেন ডেইলি। সব বন্ধ করে দিন। ফার্স্ট সব এই যে খাওয়াগুলো অ্যাডিশনালি প্রতিদিন খাচ্ছেন, কাউকে না বলে না জানিয়ে। অ্যাজিথ্রোমাইসিন কতজন খেয়েছেন আপনারা? কেউ লিখবেন যে খেয়েছেন? কতদিন ধরে খাচ্ছেন? পরিষ্কার কথা আপনাদের বলি, এই যে জিনিসগুলো খেয়েছেন, সেগুলো সেগুলো আপনাদের ইমিউনিটি বুস্টিং করবে এই যে ভেবেছেন। ইমিউনিটি বুস্টিং করে কি আপনি অমরত্ব লাভ করবেন? কেউ করতে পারবে না। রাইট? আমাদের শরীরে যখন এই নিউট্রিয়েন্ট গুলো যখন একটু ঘাটতি হয়, তখন আমাদের পুষ্টিকর খাবার খেতে বলা হয়। কারণ তার মধ্যে দিয়ে আমাদের এই নিউট্রিয়েন্ট গুলো এসে যায়। যখন শরীর খুব দুর্বল হয়ে পড়ে, কোনো একটা ইনফেকশনে ভুগেছেন, তখন ডাক্তাররা কখনো বলে একটা এই ভিটামিনটা খাবেন। দেখবেন প্রেসক্রাইব করে দেয়। সেই ভিটামিনটা ৭ দিন বা ১০ দিন খেতে বলে। দ্যাটস ইট। আপনার শরীর ব্যালেন্স হয়ে গেল। তারপর আপনারা ডেইলি যেভাবে আমাদের আমাদের যে খাদ্য তালিকা থাকে বা আমরা যেভাবে আমাদের বিভিন্ন ধরনের খাবার খাই দৈনন্দিন জীবনে, তার মধ্যে দিয়ে কিন্তু এগুলো আমাদের মধ্যে আসে।
তো ঘটনা হচ্ছে যে এই যে আমরা দিনের পর দিন খেয়েছি, তার তো একটা ফল আছে। আপনারা ভেবেছেন এগুলো কোভিড প্রিভেনশন করবে? কারো ক্ষমতা নেই কোভিড প্রিভেনশন করার। এই যেগুলো খেয়েছেন, কোনোটা কোভিড-19 প্রতিরোধের জন্য ফলপ্রসূ নয়। কোনো রিসার্চ, কোনো গবেষণা আজ পর্যন্ত সেটা প্রমাণ করতে পারেনি। এটা সত্যি। কোনো গবেষণা আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি ভিটামিন সি খেলে আপনার কোভিড হবে না, ভিটামিন ডি খেলে আপনার কোভিড হবে না। আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ দরকার, কিন্তু আপনি তো বাইরে থেকে পর্যাপ্ত পরিমাণ দেখতে পাচ্ছেন না। অতিরিক্ত খেলে অনেক খারাপ ফল আছে। জিঙ্ক, আপনাদের কি বলে ইয়ে হয়েছে যে জিঙ্ক খেলে আমাদের কোভিড হবে না? অ্যাজিথ্রোমাইসিন খেয়ে যাচ্ছেন। অ্যাজিথ্রোমাইসিন কি একটা অ্যান্টিবায়োটিক। কেন খাচ্ছেন? সেকেন্ডারি ইনফেকশন হবে না? মানুষ ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক নেয় একটা সময়ে। যাই হোক, তাহলে আমরা ভুল যেটা করেছি, আমি আপনাদের বলছি আজ থেকে, যে আপনারা যদি এগুলো কেউ মেনটেন করেন, ডাক্তারের সাথে পরামর্শ না করে এই জিনিসগুলো টোটালি বন্ধ করে দিন। যদি একটা ডাক্তার বলে হ্যাঁ আপনি কন্টিনিউ করেন প্রিভেনশনের জন্য, তাহলে সেই ডাক্তারটা চেঞ্জ করে অন্য ডাক্তারের কাছে চলে যান। সিরিয়াসলি বলছি। যদি কেউ বলে হ্যাঁ এগুলো খান, কোভিড প্রিভেনশন করবে, তাহলে সেই ডাক্তারটাকে চেঞ্জ করে অন্য ডাক্তারের কাছে চলে যান। আমরা অজান্তে আমাদের শরীরটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছি, তার ফল আমরা হসপিটালে দেখছি। আমাদের আজকে আর একটা এপিডেমিক এসে যাচ্ছে, মিউকরমাইকোসিস। পৃথিবীর কোথাও নেই। পৃথিবীর সারা পৃথিবীকে যদি আমরা মিউকরমাইকোসিস কাউন্ট করি, ভারতবর্ষে তার 80 গুণ। ঠিক আছে? কেন? কারণ খুঁজতে হবে, কারণ বুঝতে হবে, কারণের প্রমাণ আগামী দিনে রিসার্চ নিয়ে আসবে। কেন? এটাও তো একটা বিশাল গবেষণার বিষয়। ভারতবর্ষে হঠাৎ একটা সেকেন্ডারি ইনফেকশন, একটা ফাঙ্গাল ইনফেকশন আজকে এরকম আস্তে আস্তে মহামারীর রূপ নিচ্ছে কি করে? তার পেছনের ব্যাখ্যাটা আবার কি? কি আমাদের মানে একটা হঠাৎ করে একটা ফাঙ্গাস আমাদেরকে এতটা কাবু করে দিচ্ছে কেন? এরকম ভাবে প্রকট হয়ে উঠছে কেন? এই কোশ্চেন গুলো কিন্তু স্বাভাবিক। এই কোশ্চেন গুলো আসা আপনাদের উচিত। সেই কোশ্চেনের উত্তর ভর্তি ভর্তি জিঙ্ক ক্যাপসুল নিয়ে এসেছি, রেখেছি, প্রতিদিন খাচ্ছি, বাড়ির সবাই মিলে জিঙ্ক খাচ্ছি। সেই জিঙ্ক কিন্তু আমাদের ফাঙ্গাস গ্রোথের একটা ওয়ান অফ দ্য ইনগ্রেডিয়েন্ট। আমাদের শরীরে জিঙ্কের প্রয়োজন, মাইক্রোনিউট্রিয়েন্ট বা নিউট্রিয়েন্টের প্রয়োজন, মিনারেলস প্রয়োজন। সেটা কিন্তু আমাদের খাবার থেকে অটোমেটিক্যালি আমাদের শরীর অ্যাবজর্ব করে নেয়। যদি খুব প্রয়োজনীয় হয়ে পড়ে কোনো একটা কন্ডিশনে, ইন্ডিকেশনে, তখন ডাক্তাররা সেগুলো প্রেসক্রাইব করে সেই কন্ডিশনটাকে দেখে। কিন্তু আমাদেরকে দেখুন, আমরা সবাই সুস্থ। আমরা সবাই সুস্থ। যতক্ষণ না কোভিড-19 ইনফেক্টেড হয়েছি তার আগে কিন্তু আমরা সবাই সুস্থ। কিন্তু তা সত্ত্বেও আমরা জিঙ্ক খেয়ে যাচ্ছি, আমরা অ্যাজিথ্রোমাইসিন খাচ্ছি, আমরা ভিটামিন সি খেয়ে যাচ্ছি অ্যাডিশনালি, ভিটামিন ডি খেয়ে যাচ্ছি অ্যাডিশনালি। তাহলে আমাদের শরীরটাকে আমরা ভাবছি একদিনে আমরা বিশাল ইমিউনিটি করে ফেলবো, বুস্টিং করে ফেলবো। এই যে বুস্টিং 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 কনসেপ্ট এসছে, আমি প্রথম দিন থেকে বলেছি জাস্ট খাবার দাবারের উপর করুন, কারণ আমাদের শরীরের যেগুলো প্রয়োজন ইমিউনিটি সিস্টেমের জন্য, মেনটেন করার জন্য, সেগুলো আমরা ডেলি খাবার থেকেই পাই। আমাদের শরীরের যে শক্তি, আমাদের শরীরের যে এটিপি তৈরি হয়, রাইট? আমাদের শরীর যে চলে তার জন্য আমরা খাবার থেকে শক্তি সঞ্চয় করি। এই খাবারের মাধ্যমেই আমাদের শরীরের সমস্ত মিনারেলস অ্যাবজর্ব হয়, সমস্ত কিছু অ্যাবজর্ব হয়, ভিটামিন অ্যাবজর্ব হয়, সেগুলি আমাদের শরীরে আমাদের ইমিউনিটির একটা ইনগ্রেডিয়েন্ট হিসেবে থাকে। তো যাই হোক, তাহলে আজকে দেখবেন, আগামী দিনে আপনারা দেখবেন সবাই কোশ্চেন করতে শুরু করবে, জিঙ্ক কি কোভিড মিউকরমাইকোসিস বাড়ানোর জন্য দায়ী? এবার রিসার্চ শুরু হচ্ছে। এইটা আমি 1 বছর আগে বলেছিলাম যে সোশ্যাল মিডিয়ার কোনো কিচ্ছু খাবেন না। 1 বছর আগে বলেছিলাম। আপনারা যদি কন্টিনিউ, অনেকে খেয়েছেন, মাসের পর মাস খেয়েছে। আমি আমার বাড়ির লোককে খেতে দিইনি। কারণ আমি বলেছি খাবে না। যতক্ষণ না কেউ কোনোভাবে দরকার পড়ছে, মেডিকেলি প্রেসক্রাইবড হচ্ছ, ততক্ষণ কোনো ওষুধ অ্যাডিশনালি খাবে না। ওষুধ মানে কি? এগুলো তো অ্যাডিশনাল। ধরুন আমার ক্রনিক ডিজিজ আছে, হাইপারটেনশন আছে বা সামথিং আছে। আমাকে তো আমার ওষুধ মেইনটেইন করতেই হবে। আমার ডায়াবেটিক আছে। আমাকে তো আমার ওষুধ মেইনটেইন করতেই হবে। কিন্তু এই যে অ্যাডিশনাল কোভিডকে প্রিভেন্ট করবেন বলে যে একগুচ্ছ ওষুধ দিনের পর দিন, মাসের পর মাস বহু মানুষ খেয়েছে। বিশেষ করে বয়স্কদের তো বাড়ির সবাই খাইয়েছে।
সবাই তখন কিন্তু একদম মানে সোশ্যাল মিডিয়ায় দেখেছে, মানে সোশ্যাল মিডিয়ার তথ্য মানে একদম সেই ভগবানের অমোঘ বাণী হয়ে গেছিল তাদের কাছে। আবার যদি কোনো ডাক্তারের প্রেসক্রিপশন হয় তো তাহলে মানে আরো ভগবানের বাণী হয়ে গেছে। তার ফলে কি হয়েছে যে সবাই কিন্তু খেতে শুরু করে দিয়েছে। এইবার এই 1 বছর পর আজকে যে সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে কি দেখছি, 4 লক্ষ তো গেছি, এখন 2 লক্ষ, এখন টেস্টিং কমিয়ে দেওয়া হয়েছে, 2 লক্ষ আছে। তো ঘটনা হচ্ছে টেস্টিং কমে গেছে, সব রাজ্যেই দেখবেন টেস্টিং কমে গেছে, কিন্তু নাম্বারটাও কমে গেছে। টেস্টিং যত বাড়বে এই নাম্বারটা বাড়বে। আমাদের দেশে 130 কোটির ওপর জনসংখ্যা। সত্যি করে বলছি যে আমার অনেক গ্রাম আছে, আমার নিজেরই একজন বন্ধু, ভাই মানে জুনিয়র, তার বাড়িতে, তার কারো নাম বলছি না, আহ, তার বাড়িতে তার বাবা কোভিড-19 ইনফেক্টেড হয়েছে। সে ইনফেকশন টেস্টিং করিয়েছে, ঠিক আছে, কিন্তু তার আশেপাশে 5 দিন কাউকে জানাতে ভয় পেয়েছে যে একঘরে করে দেবে। সমাজ এই জায়গায় এখনো দাঁড়িয়ে আছে। যদি একটু ভেতরের দিকে যান, কলকাতা শহরতলির কথা একটু আলাদা হবে, সব জায়গায় মানে স্থান কাল ভেদে একটু আলাদা হবে। যদি যান দেখবেন বলছে না যে আমার জ্বর এসছে, টেস্ট করাচ্ছে না, যখন সিভিয়ার হয়ে যাচ্ছে তখন হসপিটালে ছুটছে। তাহলে আমাদের ঘরে ঘরে আমরা যখন টিভি দেখি, প্রতিদিন মারামারি দেখছি, ওকে গালাগাল দিচ্ছে, এ ওকে গালাগাল দিচ্ছে, এ ওকে চোর বলছে, ওকে চোর বলছে, আমরা একদম এক্সাইটেড স্টেটে দেখি। আমি বারবার বলেছি, দেখেছেন? আর সবসময় একই হচ্ছে, অমুক জায়গায় অক্সিজেন পাওয়া যাচ্ছে না, অমুক জায়গায় রাস্তায় মৃত্যু হচ্ছে, অমুক জায়গায় এত মৃত্যু হয়েছে, জাস্ট একই খবর। তার ফলে আমাদের ব্রেন সবসময় একটা উৎকণ্ঠাময় জায়গায় দাঁড়িয়ে আছে, এবং সেখান থেকে কিন্তু আমাদের শরীর নড়াচড়া করছে, আমাদের সিস্টেম খাবি খাচ্ছে ইন্টারনাল। তো যাই হোক, যে পয়েন্টে আসি, তো তাহলে আমি যেটা বললাম, তাহলে আমরা এখন দেখবেন যে অনেকের রিসার্চ আসবে, মানে অনেকে বলতে শুরু করবে যে জিঙ্কটা কি মিউকরমাইকোসিসের জন্য একটা অ্যাডিশনাল, আমরা যে এই ওষুধগুলো খেয়েছি সেটা থেকেও কি একটা হতে পারে, প্রণ হচ্ছে। অনেক আগে গবেষণা করে দেখা গেছে যে কোসিসের যে ডিজিজটা, এটা তো একটা ফাঙ্গাস ডিজিজ। এই ফাঙ্গাস কিন্তু জিঙ্কের উপস্থিতিতে গ্রো বাড়ে, ঠিক আছে। পৃথিবীর কোনো প্রান্তে মানে মিউকরমাইকোসিস ভারতবর্ষে তার 80 গুণ, ঠিক আছে। কেন? তাহলে আমাদের ভারতবাসীরা মুটো মুটো জিঙ্ক খেয়েছে, আমাদের মুটো মুটো আদার ওষুধ খেয়েছে, অ্যাজিথ্রোমাইসিন খেয়েছে। আপনারা জানেন একটা গবেষণা হয়েছে, আমি গবেষণা পত্রটা লিখে রেখেছি কোথায় হয়েছে, জার্নাল অফ ইনফেকশন অ্যান্ড ড্রাগ রেজিস্ট্যান্স। এই পত্রিকায় একটা জার্নাল, একটা রিসার্চ গবেষণা আমাদের ভারতই আইসিএমআর এর সার্ভিলেন্সে হয়েছে এবং সেটা পাবলিশ হয়েছে। আপনারা সেই খবরগুলো কোথাও পাবেন না। সেই খবরগুলোই কিন্তু দরকার আপনাদের অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। তো সেখানে 17,534 কোভিড পেশেন্ট 2 মাসে একটা হসপিটালে, মানে 10টা হসপিটালের মধ্যে কাউন্ট করা হয়েছিল। তো সেখানে 17,534 এরকম কোভিড পেশেন্টকে মনিটরিং করা হয়েছে। যারা হসপিটালে যায় তারা নিশ্চয়ই বোঝেন যারা মডারেট কিংবা সিভিয়ার ইনফেকশন নিয়ে হসপিটালে যায়। যারা মাইল্ড, যাদের কোনো সিমটম নেই, তারা কিন্তু হসপিটালে যায় না, তারা কিন্তু বাড়িতেই অথবা সেফ হোমেই কিন্তু তাদের ট্রিটমেন্টটা অপশনটা পায়। সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের মাইল্ড আছে তাদের কোনো ওষুধই লাগে না, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। আমাদের দেখবেন একটা আইবুপ্রোফেন বা প্যারাসিটামল বা জল, এই জিনিসগুলো সাধারণত ডাক্তাররা বলে থাকে এটা এনাফ, দ্যাটস ইট মাইল্ডের ক্ষেত্রে, আর কিচ্ছু লাগে না, নাথিং। কিন্তু যাদের সিভিয়ারলি বা মডারেট যাদের হয়ে যায়, তাদের হসপিটালাইজড হতে হয়, কারণ অক্সিজেন স্যাচুরেশনটা তখন কি হয় 95 মানে 95 এর নিচে যখন কমে যায়, তখন অনেক সময় অক্সিজেন দিতে হয়, এক্সটার্নালি অক্সিজেন দিতে হয়, বা আরো তখন অন্যান্য ট্রিটমেন্ট অপশনগুলো আস্তে আস্তে আসে। যাদের মডারেট বা সিভিয়ার হয়, যখন অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, 94 এর নিচে নেমে যায়, 92 এর, অনেক 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 জায়গায় স্টেরয়েড দেওয়া হয়, ডাক্তাররা স্টেরয়েড দেন, রাইট। একটা প্রোটোকল আছে, যে প্রোটোকল মেনে একটা ইন্ডিকেশন আছে, সেই প্রোটোকল মেনে তখন এগুলোকে করা হয়। এগুলো হচ্ছে একটা ডিজিজ ইন্ডিকেশনের এগেনস্টে। আমাদের তো স্পেসিফিক কোনো ড্রাগ নেই, মানে রিপারপাস হিসাবে অনেক ড্রাগ আসছে, সেগুলোকে তখন ইউজ করা হয়, বা সিমটম ওয়াইজ সিমটম ওয়াইজ ট্রিটমেন্ট অপশন ডাক্তারবাবুরা করে থাকেন হসপিটালে, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে
এবার আমরা হসপিটালে ভর্তি হলাম। তো এই যে স্টাডিটা, সেই স্টাডিতে যে যে গল্পটা আছে, যে ফাইন্ডিংটা আছে, আমি গল্প বলছি মানে ফাইন্ডিং, তাহলে একটা স্টাডি, এগুলো রিসার্চের গল্প। এই গল্পগুলো যদি একটু অনুসরণ করা যায়, তাহলে তাহলে আমরা অনেক কিছু খুব ইজিলি ওভারকাম করতে পারবো। কিন্তু আমরা এইসব গল্প শুনি না। আর যারা গল্প বলে তাদেরকে আর কিছু বললাম না। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আহ আমার একটা কমেন্টে একজন সেন্ট জেভিয়ার্স এর স্ট্যাটিস্টিক্স এর প্রফেসর এটা খুব বাজে কমেন্ট করেছেন। তো তারই মধ্যে আপনাদের মধ্যে একজন আবার তাকেও একটু গাল দিয়েছেন, মোস্ট ইলিটারেট বলেছেন। তো আমি আবার সেটার বিরোধী। কমেন্ট তো মানুষ করতেই পারে, যে যার আন্ডারস্ট্যান্ডিং, যে যার বিচার বিবেচনা দিয়ে মানুষ তার ফেস ভ্যালুটাকে সামনে নিয়ে আসে। একটা কমেন্টের মাধ্যমে বারবার আপনাদেরকে বলি যে আমরা আমাদের ফেস ভ্যালুটা নিয়ে আসি। আপনি যেখানেই কমেন্ট করেন না কেন, সেটা ডিজিটালি আপনার সিগনেচার হচ্ছে। দ্যাট মিনস ইউ আর বিলংস টু দ্যাট ক্যাটাগরি। সো দ্যাটস দ্য ফেস ভ্যালু। মানে আমরা এই ফেস ভ্যালুটাকে ফেসবুক বলি, কিন্তু যদি আমরা বলি ফেস ভ্যালু, আমার মনে হয় যে এটা মেনটেন করে তার ফেস ভ্যালুটা অনেক বেশি। তো যাই হোক, আমাকে খুব একটা বাজে ভাবে লিখেছে। তো আমি তাকে খুব বুঝিয়ে ব্যাপারটা লিখেছি। তো আহ, এরকম বলে, মানে যারা এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে তাদেরকে অনেক যে সময় এরকম শুনতে হয়। তো আমি অভ্যস্ত হয়ে গেছি, আমার আমার মোটা চামড়া, আমার গায়ে কিছু লাগে না। আমার যেটা ভালো লাগে আমি সেটা করে যাই। যখন আমার ছেলে বউ ঘুমোচ্ছে, আমার এটা ভালো লাগে, আমি একটা কাজ করতে এসেছিলাম, কাজ করছিলাম, আমি একটা যে অ্যাপ বানাচ্ছি সেই অ্যাপটা টেস্টিং করতে হয়, এই যে কোথায় একটু প্রবলেম হচ্ছে সেগুলো টেস্টিং করতে হয়, সেগুলো করছিলাম। তারপর দেখলাম না, আজকে লেটস ডু একটা বিগার একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আপনাদের কাছে জানাটা খুব দরকার। তো সেই রেসপেক্টে আমি ফেসবুকে যখন গেলাম, তখন দেখলাম যে লাইভ অপশনটা নেই। তখন কি করব, তখন আমি এইভাবে এলাম আপনাদের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের জয়েনিং করার জন্য, যে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। ধরুন আপনারা যদি না আসতেন তাহলে হয়তো আমি এটাকে কন্টিনিউ করতাম না বলতে, যে আহ, এই ধরনের প্রোগ্রামকে এতটা সময় দিতাম না। কিন্তু আপনারা যেভাবে পার্টিসিপেট করেন, এটা আমাকে অনেকটা অনেকটা কি বলবো, সাহস জুগিয়েছে। এবং বলতে পারেন যে এখন এটা আমার খুব ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে, আপনাদের কাছে সঠিক তথ্য নিয়ে আসতে। অ্যাটলিস্ট এটা তো কোনো কমার্শিয়াল প্ল্যাটফর্মও নয়, এটা আমার পার্সোনাল পেজের একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনাদের পাশে আমি একজন গবেষক হয়ে যদি কিছু বেটার ইনফরমেশন দিতে পারি, আমার নিজেরই ভালো লাগে। যেহেতু আমি এটা চর্চা করি, আমি নিজে হেলথ রিলেটেড একটা স্টার্ট আপও করছি। তো সেই রেসপেক্টে আমি এই চর্চাগুলো করতে এখন আমার আমার খুব ভালো লাগে। তো যে রেসপেক্টে কথাটা বলছিলাম, তো সেখানে সেখানে 640 জন পেশেন্টের মধ্যে 640 জন 3.4% বলছে সেকেন্ডারি ইনফেকশন হয়েছে। তো ঘটনা হচ্ছে, আহ, এই যে স্টাডিটার কথা বললাম, যেটা একটা পাবলিশ পেপারে হয়েছে, সেটা একটা সার্ভিলেন্স স্টাডি। এবং সেখানে দেখা গেছে 3.4%, মানে শুধু কোভিড নয়, কোভিড হলো, কোভিডের পর কি হচ্ছে, অনেক মানুষের সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে। তার মধ্যে নিউমোনিয়া একটা পার্ট, সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে। তো সেখানে বলছে 3.5% মানুষের কিন্তু সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে। সেটা কিন্তু আপ টু 28% অব্দি হতে পারে। কিন্তু অন এভারেজ যদি দেখা যায়, অন ডিফারেন্ট হসপিটালে অন এভারেজ 3.4% মতো, টোটাল যখন এভারেজ করা হচ্ছে সব হসপিটালগুলোকে নিয়ে, তখন 3.4% মতো একটা সেকেন্ডারি ইনফেকশন আসছে। সেকেন্ডারি ইনফেকশনের মধ্যে অন্যতম হচ্ছে নিউমোনিয়া। ঠিক আছে? তো তার ফলে, নিউমোনিয়া তো একটা ব্যাকটেরিয়াল সংক্রমণ, তাহলে ব্যাকটেরিয়াল মারতে আমাদের কি লাগে? অ্যান্টিবায়োটিক লাগে। তাহলে যখন নিউমোনিয়া হয়ে যায়, তখন কিন্তু অ্যান্টিবায়োটিক ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। এবার সমস্যা হচ্ছে যে তার মধ্যে বহু মানুষ মারা যাচ্ছে। কেন? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যে কথাটা বারবার আমি বলে থাকি, বারবার। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা গ্লোবাল, একটা বিশাল বড় প্রবলেম। যদি হসপিটাল সেটিংসে যে ওয়েস্ট গুলো বেরোয়, যে ওই যে সেই হসপিটাল থেকে যে জলগুলো বেরোয়, যে বজ্র পদার্থগুলো বেরোয়, সেইগুলো নিয়ে অনেক গবেষণা আগে হয়েছে। তার রিপোর্টও হয়তো আমি আগে বলেছি, আবার একটুখানি বলে দিই। সেখান থেকে যে রিপোর্টগুলো পাওয়া যায়, সেখানে দেখা হয় যে কি ধরনের ব্যাকটেরিয়া কি ধরনের আছে, বা কি ধরনের কি আছে, সেগুলো অনেক সময় ওয়েস্ট ম্যানেজমেন্টের স্টাডি করতে হয়। তো সেই স্টাডিতে দেখা গেছে গ্লোবাল বিভিন্ন, মানে বিভিন্ন, যদি আপনারা একটু বিজ্ঞান ঘাঁটেন, PubMed.com-এ যান,
যেমন আমার নাম দিয়ে দেখলে আমি কিসের কিসের রিসার্চ করছি বেরিয়ে যাবে। তেমনি এরকম কোনো একটা পয়েন্টের কি কিওয়ার্ড দিলে অনেক রিসার্চ আর্টিকেল বেরোবে। তো সেগুলো রিসার্চ আর্টিকেল থেকে যেটা বোঝা যায়, ধরুন এই এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে বলছি, তো হসপিটালের যে বজ্র জল বলুন বা অন্যান্য বজ্র পদার্থ বলুন, সেগুলো থেকে যদি এক্সট্রাক্ট করা হয়, সেগুলো থেকে যদি কালচার করা যায়, সেখানে যে ব্যাকটেরিয়াল গুলো পাওয়া যায়, সেখানে অনেকগুলো কিন্তু মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া কিন্তু পাওয়া যাচ্ছে। ওকে, সো তার মধ্যে হচ্ছে এটা, আমি নামটা দেখে বলছি, আমি দুটো নামের কথা বলছি, ক্লেপসিলা নিউমোনিয়া, আর একটা হচ্ছে অ্যাসিনেক্টোব্যাক্টর বায়োমানি। তো এরকম বড় বড় নাম, এগুলো মনে রাখা খুব ডিফিকাল্ট, তাই লিখে রেখেছিলাম। তো ঘটনা হচ্ছে যে এই রকমের ব্যাকটেরিয়া যেগুলো রেজিস্ট্যান্স হয়ে যায়, তো এই ব্যাকটেরিয়াকে আমাদের যে সমস্ত অ্যান্টিবায়োটিক আছে এরা কিল করতে পারে না। ঠিক আছে, তাহলে আমাদের যেই কোভিড-19 যত না কিল করছে, এবার তারপর সেকেন্ডারি ইনফেকশন হয়ে যাচ্ছে। সেকেন্ডারি ইনফেকশনে গিয়ে দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক তার কাজ করছে না, কারণ অনেকের তো রেজিস্ট্যান্স হয়ে গেছে। এই যে ধরো আমাদের তো এই ভারতবর্ষের মতো দেশে, যেখানে যেখানে মানুষ কোনোদিন হেলথটাকে নিয়ে খুব একটা প্রায়োরিটি দেয়নি, যে কোনো যে কোনো প্রান্তের যে কোনো ফার্মাসিতে গেলে মুখে বলে অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, সেখানে মানুষ যে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার করবে না, এটা কখনো হয়? কোনোদিন হয় না। মানুষ যথেচ্ছ অ্যান্টিবায়োটিকের ব্যবহার শুধু এই কোভিড পাককালে না, কোভিডের অনেক আগে থেকে করে আসছে। তার ফলটা আজকে কোভিড-19 যখন এত মানুষকে অ্যাডিশনাল কারণে হসপিটালাইজড হতে হচ্ছে, সেকেন্ডারি ইনফেকশন আসছে, তখন এই ফলটা হাতে নাতে পেতে হচ্ছে। আমরা অনেকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছেন, তাদের অনেকের মৃত্যু হচ্ছে। অ্যান্টিবায়োটিক কাজ করছে না, মৃত্যু হচ্ছে। আবার অনেকের কোমরবিডিটিস কারণেও মৃত্যু হচ্ছে। তো ঘটনা হচ্ছে সাইটোকাইন স্টর্ম হয়ে যায়, আমাদের যে স্টর্ম এসে যায়, মানে বেসিক্যালি আমাদের ইমিউনিটি সিস্টেম তখন এত ক্ষেপে যায়, এত দৌড়াতে শুরু করে, যখন তাকে কন্ট্রোল করা যায় না, সে ভাবে আমি সব মেরে ফেলবো, আমাকে ফরেন পার্টিকেল এসছে, তখন এত উত্তেজিত হয়ে যায় ইমিউনিটি সিস্টেম, ওগুলোকে বলে সাইটোকাইন স্টর্ম। এত কিছু রিলিজ হয়ে যায় এত কিছু রিলিজ হয়, তখন সেই স্টর্মটা কি হয়, মাল্টি অর্গানকে এফেক্ট করে দেয়, নিজের অর্গানকেই তখন এফেক্ট করে দেয়। সো তখন এই ধরনের ক্ষেত্রে, যখন এই ধরনের মার্কার যখন বেড়ে যায়, সাইটোকাইনের মার্কার যখন অনেক বেড়ে গেছে, স্টর্মের মার্কার আছে অনেক, সেই মার্কার গুলো যখন দেখবেন ব্লাড টেস্ট করে দেখা যায় সেগুলো বেড়ে গেল, তখন হয়তো অনেক সময় ডাক্তারবাবুরা স্টেরয়েড দিয়ে থাকে। তখন কি হয়, স্টেরয়েড একটা লাইফ সেভিং কি একটা ড্রাগ, অনেক সময় আমাদের ক্ষেত্রে তখন কি হয়, ইমিউনো কম্প্রোমাইজ করে দেয়, আমাদের এই সাইটোকাইন স্টর্মটাকে কমায়, এবং অনেক ক্ষেত্রে জীবন রক্ষা পায়, মেজরিটি ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে এই স্টেরয়েডের ব্যবহার যদি সঠিক সময় না হয়, মানে ব্যাপারটা হচ্ছে যে কোন সময় প্রয়োজন, সেই সময় ছাড়া অন্য সময় যদি করা হয়, তারও কিন্তু একটা হিতে বিপরীত হতে পারে। এবং সেটাও কিন্তু আমাদের আজকে আজকে কিন্তু ঘটে চলেছে। সেটাও একটা ওয়ার্নিং এর বিষয়। এটা নিয়ে কিন্তু আমি বলছি না, এটা কিন্তু নিয়ে এখন ভেতর মহলে চর্চা হচ্ছে, কিন্তু তারা প্রকাশ করতে পারছে না। কারণ করেছে কারা? প্রেসক্রিপশন তো ডাক্তাররাই করেছে। এগুলো হচ্ছে এক একটা কারণ হিসেবে দেখা হচ্ছে। এগুলো খুঁটিয়ে কিন্তু আগামী দিনে রিসার্চ গবেষণা করার পরই কিন্তু বেরোবে। তাহলে ঘটনা হচ্ছে যে স্টেরয়েডের প্রয়োগ খুব খুব ভাবনা চিন্তা মেজারমেন্ট করে একটা ক্লিনিক্যাল ইন্ডিকেশন আছে প্রত্যেকটা ডিজিজের। আমি 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 সায়েন্টিস্ট, আমি ক্লিনিক্যাল রিসার্চটা খুব ভালো বুঝি, যেহেতু আমি পড়াশোনা করেছি আমেরিকাতে। 18 ক্রেডিটের 1 বছরের পড়াশোনা করেছি, 20 লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করেছি। তো ঘটনা হচ্ছে যে সেই জন্য আমি ক্লিনিক্যাল রিসার্চটা খুব ভালো বুঝি, এই ইন্ডিকেশন গুলোকে খুব ভালো বুঝি, সেই জন্য আপনাদেরকে ব্যাখ্যা করতে আমার সুবিধা হচ্ছে। তো ঘটনা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ইন্ডিকেশনের একটা মেজারমেন্ট আছে। মেজারমেন্ট আছে মানে এই যে আমরা এই টেস্ট করি, ওই টেস্ট করি, ওই টেস্ট করি, কি কেন করি? ডাক্তারবাবুরা কেন বলেন? যে তারা দেখতে চান এখানে এই সাইটোকাইন স্টর্ম হয়েছে কিনা, তার মার্কার গুলো দেখলেন। বুঝতে হবে তো, হঠাৎ করে তো ব্যবহার করা যায় না। তো সেই অনুযায়ী যখন কি হয়, একটা ড্রাগ দিতে বা প্রেসক্রাইব করতে তাদের সুবিধা হয়, রাইট? বা কোনো ডায়াগনস্টিক্স ইমেজিং হলো, এইগুলো দেখলে আমরা বুঝতে পারা যায় যে কোথায় কি কি হয়েছে, সেগুলো দেখলে বোঝা যায়। মানে হচ্ছে ফাইন্ডিং, একটা ফাইন্ডিং স্টেজ
থাকে। যে কোনো মানুষের ক্ষেত্রে কোনো একটা ডিজিজ ইন্ডিকেশন নিয়ে হলে ফার্স্ট হচ্ছে ফাইন্ডিং করতে হবে, রাইট? দেবাশিস চক্রবর্তী যে কথাটা আপনি বলছেন, এক্স্যাক্টলি রোগের সিমটম না থাকলেও বন্ধ করে দেয়। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এইভাবেও গড়ে ওঠে, যারা কমপ্লিট করে না তাদের ক্ষেত্রে এইভাবেও গড়ে ওঠে। এক্স্যাক্টলি ঠিক বলেছেন। তো ঘটনা হচ্ছে যে আবার এই যে অনেকে বিনা কারণে অ্যান্টিবায়োটিক খায়, তার ফলেও কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গড়ে ওঠে। এগুলো কি হয়, আমাদের সব লিভার দিয়ে আমাদের সব কি হয়, ক্লিয়ারেন্স হয়, রাইট? শোষিত হয়, লিভার দিয়ে সব ক্লিয়ারেন্স হলো, অ্যাবজর্পশন হলো, এই যে আমাদের আমাদের রক্তের মধ্যে গেল, প্রবাহিত হলো সারা শরীরে, যে কোনো জিনিস প্রবাহিত হচ্ছে, রাইট? ড্রাগ নিলে সেগুলো তো আসছে, টার্গেটেড হয় বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, রাইট? বিভিন্ন টিস্যুতে, বিভিন্ন সেলে। তো যাই হোক, যে পয়েন্টে আসছিলাম, তা স্টেরয়েডের ওই জায়গায় ছিলাম। তো সেখানে একটা স্পেশাল ইন্ডিকেশনের টাইমে, যে স্পেশাল ইন্ডিকেশনের টাইমে ডাক্তাররা ইউজ করছেন এবং অনেক লাইফ সেভিং হচ্ছে, সেদিক দিয়ে কোনো কোনো অন্য কোনো কথা নেই, একদম সলিড কথা। কিন্তু যে সমস্ত জায়গায় স্টেরয়েডের প্রয়োজন নেই, যেখানে স্টেরয়েডের প্রয়োজন নেই, আমি যে একটু আগে বললাম যে মাইল্ড কোভিড-19 যাদের হয়েছেন, তাদের ওই প্যারাসিটামল আর জল ছাড়া কোনো ওষুধ নেই, ডাক্তাররা এটাই দিয়ে থাকেন হয়তো। কিন্তু তার সঙ্গে কিন্তু সকলে তখন কি করে, যে আমার সেকেন্ডারি ইনফেকশন আসবে আসবে না বলে, হয়তো আমি জানি না যে আপনারা নিজে থেকে খান না প্রেসক্রাইব করা হয়, সেখানেও কিন্তু অনেক অ্যান্টিবায়োটিক মানুষ খাওয়া শুরু করে দেয়, যেগুলোর কোনো অ্যান্টিবায়োটিক কোথায় কাজ করবে বলুন তো, যদি আপনার ইনফেকশনই না থাকে? অ্যান্টিবায়োটিকটা কোথায় কাজ করবে? অ্যান্টিবায়োটিক কি করে? অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে মারে। ব্যাকটেরিয়াল সংক্রমণ হলে ব্যাকটেরিয়ার সেলও বিভিন্ন মেকানিজমে মারে। অ্যান্টিবায়োটিককে কিল করার বিভিন্ন মেকানিজম আছে। কখনো সেল ওয়ালকে ব্রেক করে মারে, বা কখনো ভেতরে ঢুকে গিয়ে মারে। বিভিন্নভাবে, মানে বিভিন্ন অ্যান্টিবায়োটিকের বিভিন্ন কাইন্ড অফ মড অফ অ্যাকশন থাকে। ঠিক আছে? যার ক্ষেত্রে যেটা প্রয়োজনীয় হয় ডাক্তারবাবুরা সেটা দিয়ে থাকেন। মড অফ অ্যাকশন, ড্রাগের মড অফ অ্যাকশন বিভিন্ন ধরনের হয়। তো যাই হোক, তো তাহলে কি হলো? আমরা যখন আগে ইউজ করছি স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক, কোনো প্রয়োজন নেই। তাহলে এগুলো আমাদের সিস্টেমকে কি করছে? কম্প্রোমাইজ করছে। আমাদের ইমিউনি সিস্টেমকে কম্প্রোমাইজ করছে। করছে কি করছে না? আমাদের প্রয়োজন নেই। সেটা কে বুঝবে? সেটা তো আমাদেরকে, যারা হেলথ কেয়ার প্রোভাইডার, তারাই বুঝবে। কিন্তু আমাদের ভারতবর্ষে এটা কিন্তু এখন এবার খবরে আসতে শুরু করবে, যেহেতু এই মিউকরমাইকোসিসটা এসছে, সবাই কারণ অনুসন্ধান করতে শুরু করেছে। এখন এগুলো আসবে যে আমাদের তখন বলবে যে ভারতবর্ষে যথেচ্ছ প্রয়োগ হয়েছে। যথেচ্ছ প্রয়োগটা কিভাবে হয়েছে? এক, মানুষ সেলফ নিজের ক্ষতি নিজে ডেকে নিয়ে এসছে। কাউন্টারে গেছে, অ্যান্টিবায়োটিক নিয়ে চলে এসছে, জিঙ্ক নিয়ে চলে এসছে। ইভেন মাইল্ড হয়েছে, ডাক্তারবাবু বলেছে হ্যাঁ স্টেরয়েড দিলে হয়, বা স্টেরয়েড নিয়ে চলে এসছে। নিজে থেকে করতে পারে অথবা প্রেসক্রিপশনও ইউজও করতে পারে, যেগুলো স্টেরয়েড প্রয়োজন হয়নি, ছিল না। কিন্তু ঘটনা হচ্ছে যে এগুলো তো এখন কার প্রয়োজন ছিল, কার প্রয়োজন ছিল না, এর রেসপেক্টের তো কথা নয়। কথাটা হচ্ছে আজকের বর্তমান যে সিচুয়েশনটা এসছে, এখন কিন্তু এই আলোচনাগুলো আসবে। আপনারা দুদিন পর থেকে দেখবেন এইগুলো খবরের কাগজে আসতে শুরু করেছে, কারণ এগুলো এগুলো চর্চা শুরু হচ্ছে। কিন্তু এই জিনিসগুলোকে আমি অনেক আগে থেকে আপনাদেরকে বলেছিলাম, বহুদিন আগে থেকে আপনারা দেখবেন আমি এই কথাগুলোই বলতাম বারে বারে বারে, এইগুলো করুন, দেখবেন আর কিচ্ছু লাগবে না, মাস্কটা পরুন শুধু, আর কিচ্ছু আর হাইজিন আর এই বেসিক খাওয়া দাওয়াটা ঠিক রাখুন, দ্যাটস ইট। মেন্টালি ফিট থাকুন, এইটুকুনি। আর যদি কখনো সংক্রমিত হন, সঙ্গে সঙ্গে কোন জায়গায় আছেন সেটা বুঝে নিয়ে মাইল্ড টেস্ট তো করাতেই হবে। বাড়িতে থাকলে হবে না হসপিটালে যেতে হবে। এই তো, এই হচ্ছে কোভিড ম্যানেজমেন্ট। এবার হসপিটালে গেলে সেটা হসপিটালের উপর ছাড়তে হবে। সেখানে তো আপনি আপনার মত চলবে না, সেটা হসপিটাল সেটিংসে হবে। এবার ঘটনা হচ্ছে যত আর্লি যাবেন, আপনার আপনার রিস্ক ফ্যাক্টর তত কমবে। রিস্ক ফ্যাক্টর তত কমবে। আমাদের গ্রাম বাংলার ক্ষেত্রে যেগুলো সবচেয়ে বেশি সমস্যা, যেগুলো শহরের মানুষ, যারা শিক্ষিত মানুষ, যাদের হেলথ লিটারেসি অনেক আছেন, তাদের ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু তা বলে কি অনেক হেলথ লিটারেসি শিক্ষিত মানুষ মারা যাচ্ছে না? যাচ্ছে। হেলথ লিটারেসিও ছিল, তাহলেও মারা যাচ্ছে কেন? সেগুলোর জন্য তো হেলথ লিটারেসি তাহলে মারা যাচ্ছে কেন? এরকম নয়। ঘটনা হচ্ছে যে বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিভিয়ারিটি আসতে পারে, রাইট? কেউ আর্লি গেছে কি যায়নি, এগুলো হচ্ছে সেগুলোও কিন্তু এখন বিচার করার বিষয় নয়। কিন্তু আমার কথা হচ্ছে, যেটা আমার হাইপোথিসিস, যদি আপনি আর্লি যান, রিস্ক ফ্যাক্টর কমবে।
রিস্ক ফ্যাক্টর কমবে বলছি মানে যে রিস্ক আসবে না এরকম নয়। রিস্ক ফ্যাক্টর কমতে বাধ্য যে কোনো জিনিসের আর্লি। আর আমি কোশ্চেন খুঁজছি, না হলে অনেকক্ষণ বলছি, আর বলবো না। আপনাদের ধৈর্যের ধৈর্য যে আছে তার জন্য ধন্যবাদ। কিন্তু আমি আজ যে অ্যাওয়ারনেসটা নিয়ে এলাম সেটা খুব ইম্পর্টেন্ট ছিল। আপনাদেরকে বোঝার দরকার আপনারা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, কি করবেন, ভবিষ্যতের যে ক্রাইসিসটা আমাদের প্রত্যেককে ফেস করতে হচ্ছে সেটা কিভাবে ফেস করবেন, কি উপস্থিত বুদ্ধি রাখা দরকার, কেন আপনারা দরকার হলে ডবল কনসাল্টিং করবেন, ডবল ডক্টর কনসাল্টিং করবেন, এইগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে। এবং সেই বোঝাটাই হচ্ছে হেলথ লিটারেসি। এবং সেই হেলথ লিটারেসিটা আপনারা যত রাখবেন আগামী দিনে, আপনারা কিন্তু খুব বেটার হেলথ ক্রাইসিসকে ম্যানেজমেন্ট করতে পারবেন। তাই নিউক্লিয়ার হেলথ বাংলার সাথে থাকুন। আমাদের ৭ দিন আমাদের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন। আর আর কি বলবো, আমার সঙ্গে থাকুন। একদিন না একদিন আমরা বেটার জায়গায় থাকবো, যেখানে আপনি হয়তো প্রাউড ফিল করবেন যে আপনি বহু মানুষকে সুযোগ করে দিয়েছেন হেলথ লিটারেসি এনরিচমেন্ট করার জন্য। তাই সঙ্গে থাকুন নিউক্লিয়ার হেলথ বাংলার। নমস্কার।